নমস্কার। খবরদার, কথা নয়। ইলেকশন রয়েছে, পঞ্চায়েত নির্বাচন, বাজেট অধিবেশন গেল, নানা রকম কথাবার্তা হচ্ছে। পার্লামেন্ট সম্পর্কে আমাদের যা ধ্যান ধারণা তা পাল্টে যাচ্ছে। এগুলি নিয়ে কথা বলা যাবে কোনো এক সময়। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনায় আসছি সেটা হচ্ছে দিল্লিতে প্রশিক্ষণ নেওয়ার জন্য বা শিখবার জন্য বা পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য কিছু ছাত্রছাত্রী এসেছিলেন, তারা জলের তোরে ভেসে গিয়েছে। কোচিং সেন্টারগুলি আগাছার মতো গজিয়ে উঠছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। বিদ্যালয়ের লেখাপড়া প্রায় লাটে, কিন্তু বক্তৃতা চলছে। আমরা এই নিয়েই আলোচনা করব। আবার ধর্মীয় স্থানে প্রসাদ নিয়ে যাওয়ার জন্য বা যারা ধর্মীয় স্থানে যাবেন তাদের খাবারের ব্যবস্থা যুগ যুগ ধরে করে আসছে যে সমস্ত দোকানিরা, তাদের বলা হচ্ছে নাম লিখে দিতে হবে দোকানের মাথায়। কেন? এর কী দরকার? খেতে যাবেন, খাবেন, পয়সা দিয়ে চলে যাবেন, ব্যাস। আবার দোকানের নাম থাকতে পারে, দোকানের মালিকের নামের কী প্রয়োজন? এই সমস্ত বিষয় নিয়েই কথা বলবো। তার সঙ্গে মহাদেব বা ভোলানাথের কী যোগাযোগ তাও আমি জানি না, কিন্তু এই বিষয় নিয়েগুলি যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছে, সুপ্রিম কোর্টকে নাক গলাতে হয়েছে। আমরা এই নিয়ে আলোচনা করব। আমরা অনুরোধ করেছিলাম অল্প কিছু সময়ের জন্য আমাদের সঙ্গে বসার জন্য। রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় এবং রহমাবাদী বসেছেন। পুরুষোত্তম সরাসরি চলে দিল্লি যে রাজেন্দ্রনগরের যে ঘটনাটা, আইএএস স্টাডি সার্কেল কোচিং সেন্টার, এখানে 3 জন বলা হচ্ছে সরকারিভাবে, 3 জন, আসলে কতজন এখনও প্রকাশ হয়নি। 3 জন, তানিয়া সোনি, নেভিল ডারউইন এবং শ্রেয়া যাদব, এরা জলের তোরে ভেসে গিয়েছে। এই যে কোচিং সেন্টারগুলি গজিয়ে উঠছে সরকারের অনুমোদন ছাড়া, অনুমোদন নিয়েও যদি কেউ নিয়ে থাকে, তার পরিকাঠামো সঠিক আছে কিনা এইগুলি দেখার মতো কোনো লোক ভারতবর্ষে এখন নেই। সবটাই জাকুশির উপর ছেড়ে দেওয়া হচ্ছে। কীভাবে বলবেন? একটা কথাই বলা যায়, প্রশাসন এবং সরকারি ব্যবস্থাটা সবটাই ভেঙে পড়েছে সারা দেশ জুড়েই মূলত। এবং দিল্লিতে এই যে 3টি প্রাণ, 3টি তরুণ ছাত্রছাত্রী এইভাবে মৃত্যুবরণ করলো, দুর্ঘটনায় মৃত্যু হলো, এটা তো অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক। তাদের স্বপ্ন, আমি কাগজে দেখলাম তারা উত্তরপ্রদেশ থেকে এসেছিলো, দিল্লির নয়, তারা দিল্লিতে তারা এসেছিল এক চোখ স্বপ্ন নিয়ে, এক বুক আশা নিয়ে যে তারা কোচিং সেন্টারে ট্রেনিং নেবে, নিজেদের তৈরি করবে, হুবহু আইএএস হবে। কিন্তু তাদের সেই স্বপ্নে বাদ সাধল কর্তৃপক্ষের অবিমৃষ্যকারিতা এবং কোচিং সেন্টারগুলো যারা পরিচালনা করে তাদের অমানবিক নিষ্ঠুরতা এবং চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতা। এই মৃত্যু তো এড়ানো যেত, এই মৃত্যু এড়ানো যাওয়ার সুযোগ ছিল, এড়ানোর এই মৃত্যু অবশ্যভাবে ছিল না। এই মৃত্যুকে বলা যায় ম্যানমেড ডিজাস্টার। কেরালাতে গত 2 দিন আগে যেটা হয়েছে ওয়েনাডে, যে ভয়াবহ ভূমিধস, এটাও এক অর্থে ম্যানমেড ডিজাস্টারই। এটাও এক অর্থে ম্যানমেড ডিজাস্টার। আমি কেন বলছি, যদিও আমরা এই প্রসঙ্গে আলোচনা করছি না আজকে, এই প্রকৃতিকে অগ্রাহ্য করা, জলবায়ুর উপর মানে প্রকৃতির উপর চাপ সৃষ্টি করা, তার মাসুল আমাদেরকে কালকে কেরালায় দিতে হয়েছে, 2 দিন আগে সারা দেশেই দিতে হচ্ছে, উত্তরাখণ্ডে দিতে হচ্ছে। ঠিক তেমনি দিল্লির এই বেসমেন্টে জলে ডুবে গেছে, সেই জলে ডুবে মারা গেল 3 জন। এবং বেসমেন্টে কোচিং সেন্টার, দোকান খুলে বসে আছে দিল্লির কেন্দ্রীয় সরকার, দিল্লির স্থানীয় সরকার, পৌরসভা, তাদের নাকের ডগায়। তারা কোনোদিন এতদিন কিছু দেখলো না। এখন 3টি প্রাণ অকালে চলে যাওয়ার পর বিক্ষোভ শুরু হয়, তারা সবাই নড়েচড়ে বসেছে। কিন্তু এই মৃত্যুর দায়িত্ব তারা এড়াতে পারে না, তারা এড়াতে পারে না। এটা আমাদের সারা দেশে এটা চলছে, ব্যবস্থাটাই ভেঙে পড়েছে এবং ব্যবস্থাটা প্রচণ্ড দুর্নীতিগ্রস্ত এবং ক্ষমতামানদের ইশারা ইঙ্গিতে সব কিছু চলে এবং সমস্ত বিধি নিয়ম এগুলোকে একদম তোয়াক্কা না করে এই সমস্ত কোচিং সেন্টারগুলো, নার্সিংহোমগুলো ব্যবসা চালাচ্ছে
এবং তার ফলে এই ঘটনা ঘটেছে। পুরুষোত্তমদা, এই জায়গায় আপনি অসাধারণ একটা কথা বলেছেন যে ব্যবসা চালাচ্ছে, ঘটনাটা ঠিক। এই জায়গায় দাঁড়িয়ে এখন এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে খুব আশ্চর্যজনকভাবে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। রাজনৈতিক দলগুলি শুধু তরজার জন্যই বসে আছে, আসল কাজটা কেউ করছে না। তো প্রথমত হলো রাজনৈতিক দলগুলো তো এটা একটা পাবলিক ইস্যু, পার্লামেন্ট আলোচনা হওয়া অবশ্যই উচিত, রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া দেবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মুশকিল হলো একটা ঘটনা ঘটলে পরে আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয় রাজনৈতিক দলগুলো, কিন্তু পরবর্তী সময়ে কিন্তু এই বিষয়ে তাদের নজরদারি থাকে না এবং সরকার এখানে কোনো দায়িত্ব পালন করে না। আমি দিল্লির ঘটনাটা আমরা কাগজে দেখলাম। এখন আইএসের কোচিং সেন্টার, এই কোচিং সেন্টারগুলো তো দুর্নীতির আখড়া। এই কোচিং সেন্টার আপনি প্রথমেই বলেছেন, সারা দেশে আজকে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা স্কুলে যায় না, তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্কুলের পড়াশোনার পাশাপাশি কোচিং সেন্টারগুলোতে যায় পরবর্তী এন্ট্রেন্সে তৈরি হওয়ার জন্য। স্কুল ব্যবস্থাটাই ভেঙে পড়েছে, এই কোচিং সেন্টারগুলো চালনা করেন কারণ আমরা জানি। আমি সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমাদের একটা অভিজ্ঞতা বলি। এখানে কৌশিক আছে, আমি আর কৌশিক আগরতলা শহরের মধ্যে, নাম আমি বলতে পারি, দিন 15 আগে একটি নার্সিংহোমে গিয়েছিলাম শহরের পূর্ব দিকে। নার্সিংহোমে আমার কোনোদিন যাইনি, রাস্তার উপর নার্সিংহোম দেখতাম, নামটা পরিচিত। ওই দিন ঘটনাচক্রে দিন 15 পূর্বে আমাকে নার্সিংহোমে যেতে হয়েছিল। আমাদের এক বন্ধু শিক্ষক, ছোটো ভাই পার্থর একটা অপারেশন হয়েছে, সেটা পার্থকে দেখার জন্য। আমি প্রথম পার্থর যখন অপারেশন নার্সিংহোমে করবে, আমি তখনই পার্থকে বলেছিলাম, তুমি নার্সিংহোমে কেন অপারেশন করছো? এই সমস্ত নার্সিংহোমগুলোতে তো কোনো পরিকাঠামো থাকে না। যখনই কোনো জটিলতা দেখা দেয় তখন তারা কিন্তু সেই পরিস্থিতি সামাল দেওয়ার মতো কোনো ব্যবস্থা তাদের থাকে না, তাদের ওটিগুলো অত্যন্ত নিম্নমানের। তুমি এখানে কেন করছো? সে বললো না করবো। যাই হোক, করলো। অপারেশনের পর আমি তাকে দেখতে গেলাম। দেখতে গিয়ে আমার তো চক্ষু চরক আছে। নার্সিংহোম না, গুদাম ঘর, যত গৃহ, আলো নেই, বাতাস নেই, একই সাথে গাদাগাদি করে মহিলা রোগী পুরুষ রোগী শুয়ে আছে। এখানে সদ্য সন্তান প্রসব করে মা শুয়ে আছে এক বেডে, পাশের বেডে আরেক রোগী শুয়ে আছে আর গড়গড়ার অপারেশন করে। নার্সিংহোম, আমি তো অবাক হয়ে গেলাম। তো আমি নামটা বলছি না, নামটা বলতে পারি, আগরতলা পূর্ব দিকে নার্সিংহোম, রাস্তার বাঁ পাশে। তো এই তো আমি আজকে দিল্লিতে কোচিং সেন্টারগুলোতে এখন বুলডোজার যাচ্ছে, এতদিন করে কেন যাচ্ছিল? আর বেসমেন্টে কী করে কোচিং সেন্টার হয়, বেসমেন্টে কী করে লাইব্রেরি হয়? বেসমেন্ট তো পার্কিংয়ের জন্য। তো বেসমেন্টে এটা কি দিল্লির পৌর কর্তৃপক্ষ জানতো না? পুলিশ জানতো না? স্থানীয় কাউন্সিলর জানতো না? বিধায়ক জানতো না? সবাই জানতো। সবার মুখ বন্ধ থাকতো। কেন মুখ বন্ধ থাকে এটা আমরা জানি। ঠিক একই ঘটনা আমি যেই নার্সিংহোমের কথা বললাম, এই নার্সিংহোম তো ব্যতিক্রম নয়। আগরতলা শহরের সমস্ত প্রাইভেট নার্সিংহোমগুলো যদি ঠিকমতো তদারকি করা হয়, কোনো নার্সিংহোমই তো ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের নজরদারির পরীক্ষায় পাস করবে না। তো এখানেও তো কর্তৃপক্ষ নজর দিচ্ছে না। যখন একটা দুর্ঘটনা ঘটবে তখন আমাদের চোখ কান খুলবে, তখন আমরা বলবো একটা তদন্ত কমিটি হবে, সেই তদন্ত কমিটি রিপোর্ট দেবে, তারপর সব ধামাচামা পড়ে যাবে। সেই ব্যবস্থাটাই সারা দেশে দিনের পর দিন পঙ্গু হতে হতে আজকে প্রায় আইসিইউতে চলে যাচ্ছে। একদম ঘটনাটা আপনি যেটা শেষে বললেন যে এখানে কেউ না কেউভাবে জড়িত আছেন বলে তারা চুপচাপ বসে থাকেন, এই ইঙ্গিতটা যে দিলেন, এই যে সমস্ত কোচিং সেন্টারগুলি, রাজস্থানের কোটা একটা কোচিং সেন্টারের রাজধানী হয়ে গিয়েছে। ছেলেমেয়েরা স্কুলে যেতে চাইছে না, স্কুলে যায় না, ওখানে গিয়ে তারা কোচিং নিচ্ছে, পাসও করছে, কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না। কিন্তু গত কয়েক বছরে, বিশেষ করে গত 23 এবং 24 সালের যা হিসেব দেখা গেছে, তাতে 20 থেকে 26 জনের উপর আত্মহত্যা করেছে। রাজস্থানের কোটায় ঘটনা ঘটেছে। এই যে বিষয়গুলো, শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে যাওয়া? শিক্ষা ব্যবস্থা তো আমি বলবো নার্সিংহোমে গিয়ে শিক্ষা ব্যবস্থা কমাতে চলে গেছে সারা দেশে। আমি বলবো এটা, অনেকে বলবে যে আপনার বলার একটি আর কি, আপনি কি বোঝেন? আমি একজন সচেতন নাগরিক, এটা আমার পর্যবেক্ষণ। এর সাথে অনেকে একমত হবেন, যারা একমত হবেন না তাদের চোখ কান খোলা নয়, বন্ধ। শিক্ষা ব্যবস্থা কমায় চলে গেছে। আর এটা তো বলতে গেলে এই যে অনেক কথা বলতে হয়। আমাদের নয়া শিক্ষানীতি শিক্ষাকে ক্রমশ মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং সাধারণ মানুষের আওতার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা মুখে বলি শিক্ষার অধিকার, মৌলিক অধিকার, আমরা সংবিধান সংশোধন করেছি, আমরা রাইট টু এডুকেশন অ্যাক্ট করেছি, কিন্তু গত 20-25 বছর ধরে, বিশেষত গত
গত 25 বছর ধরে শুরু হয়েছে। সেই প্রক্রিয়া আরও বেগমন হয়েছে গত 10 বছরে। শিক্ষা ব্যবস্থাটাকে ক্রমশ শিক্ষা মাফিয়াদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের শিক্ষার অধিকার, সাধারণ ঘরের ছেলেমেয়েদের শিক্ষার অধিকার আজকে নেই। অনেকে বলেন রিজার্ভেশনের কথা। আমি তো সবসময় বলি শিক্ষাক্ষেত্রে একটা অলিখিত রিজার্ভেশন হচ্ছে অর্থের রিজার্ভেশন। অর্থের রিজার্ভেশন, যারা টাকা আছে তারাই আজকে শিক্ষাকে নিট থেকে শুরু করে দিনের পর দিন ঘটছে। এটা সমস্ত আগাগোড়া পরিবর্তন না করতে পারলে ভবিষ্যৎ অন্ধকার। আমাদের দেশে আজকে একজন চিকিৎসক তো হতে কত কোটি টাকা খরচ করতে হয়, কত লক্ষ টাকা খরচ করতে হয়, কজন নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়ের পক্ষে পড়াশোনা করা সম্ভব, কজন, এগুলো তো অনেক কথা। এগুলোর আমূল পরিবর্তন দরকার। আর কোটাতে এই যে ইন্ডাস্ট্রি কোচিং সেন্টার, এই কোচিং সেন্টারগুলোর সাথে রাজনৈতিক নেতারা যুক্ত, এর সাথে কর্পোরেট হাউসগুলো যুক্ত, সবটা একটা দুষ্ট চক্র। উদারীকরণের যুগে শিক্ষার অধিকারকে আমাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, এই মুহূর্তে দেশের পার্লামেন্ট চলছে, নানা রকম সমস্যা আছে ভারতবর্ষে। একটা অদ্ভুত বাজেট পেশ হয়েছে। এই বাজেটের কি মানে শেষ পর্যন্ত কি রসদ আমরা কেউই বুঝতে পারছি না। কিন্তু এর মাঝে দাঁড়িয়েও এই উত্তর ভারতের কাওয়ার বলে একটা যাত্রা, এটা নিয়ে একটা অদ্ভুত অবস্থার সৃষ্টি হয়েছে। সেখানে দোকানদারদের বলা হয়েছে তাদের দোকানের ভেতরে নামের পাশে দোকানের যে নাম আছে, ধরুন অমুক স্টোর, তার নামের নিচে তার মালিকের নাম সহ দিয়ে দিতে হবে। কারা কারা এখানে খাবার বিলি করে তাদের নামও দিয়ে দিতে হবে। এই যে অদ্ভুত ব্যবস্থাটা ভারতবর্ষ এই মুহূর্তে ভারতবর্ষ বলে তরতর করে এগিয়ে চলেছে, কোথায় এগিয়ে যাচ্ছে, আমরা কোন জায়গায় দাঁড়ালাম? এই যে কাওয়ার যাত্রা, এটা উত্তর ভারতবর্ষে এই শ্রাবণ মাসে এটা গুরুত্বপূর্ণ লৌকিক ধর্মীয় বিষয়। শিবের মাথায় জল ঢালা, এর একটা লৌকিক উৎস আছে। লৌকিক উৎস কি, মানে পৌরাণিক কাহিনী কি, শিব হলাহল পান করেছে। শিবকে হলাহলের প্রভাব থেকে মুক্ত করতে হবে। তার জন্য শ্রাবণ মাসে শিবের মাথায় গিয়ে এটা পার্বতী নিদান দিয়েছে যে গঙ্গার জল বাড়ি সিঞ্চন করতে হবে। অর্থাৎ বিষকে গঙ্গার জল দিয়ে বিষের প্রভাবকে নিষ্ক্রিয় করে দাও, শিবকে বিষমুক্ত করো। শিব সারা সমস্ত জগৎ সংসারে হলাহল পান করেছে। এইটা একটা লৌকিক অর্থ। এটা তো বিশ্বাস, পৌরাণিক কাহিনী, তো সত্য ঘটনা নয়। পুরাণ কীভাবে, পৌরাণিক কাহিনী কীভাবে গড়ে ওঠে আমরা জানি। এটা লৌকিক কাহিনী, এর মধ্যে কিন্তু একটা সুন্দর সত্য আছে, একটা সারসত্য আছে। সারসত্য কি, যে ভালোবাসার বিষের বিরুদ্ধে, ঘৃণার বিরুদ্ধে ভালোবাসা আমার মূল মন্ত্র। এই যে গঙ্গার জল দেওয়া, বাড়ি সিঞ্চন করা, শিবকে বিষ থেকে মুক্ত করা, শিব নীলাম্বর হয়ে গেছে, শিবকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনো, এগুলো তো প্রতীক। এই প্রতীকের মধ্য দিয়ে আমরা ভালোবাসা দিয়ে আমরা ঘৃণাকে জয় করলাম। এটাই যে মূল বিশ্বাস। এখন অদ্ভুত ব্যাপার, মূল কথা হলো আরএসএস বিজেপি তাদের এখনও শিক্ষা হয়নি। একটা কথা বলে না, বাঘ তার থাবা পরিবর্তন করতে পারে না। এই যে কাওয়ার যাত্রাকে কেন্দ্র করে বিজেপি আরএসএস আবারও সেই সাম্প্রদায়িক মেরুকরণ এবং সংখ্যালঘুদের টার্গেট করা। এবং অদ্ভুত কথা, কোনো সভ্য দেশে এটা হতে পারে? কি বলছে, কাওয়ার যাত্রা পথে, কাওয়ার যাত্রা যাবে যে বিস্তীর্ণ এলাকা, এই পথে দুই পাশে যে সমস্ত দোকান থাকবে, সেই সমস্ত দোকানদারদের মালিকদের বাধ্যতামূলকভাবে দোকানের কর্মচারীর নাম, মালিকের নাম সব বলে দিতে হবে। কেন বলে দিতে হবে? যাতে করে কাওয়ার যাত্রীরা তারা বুঝতে পারে এই দোকানগুলোতে কোনো মুসলমান নেই, এক হিন্দু ধর্মের লোকরাই আছে। প্রথমত এটা তো কোনো সভ্য দেশে হতে পারে না, এটা জার্মানদের হিটলারই হয়। এবং দুর্ভাগ্যজনক হলো সত্য, বিজেপি আরএসএস আমাদের ভারতবর্ষকে হিটলারের জার্মানিতে পরিণত করার জন্য চেষ্টা করছে, আমাদের দেশকে 300 বছর পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা একটা কথা। দ্বিতীয়ত কথা হলো, ওরা জানে না যে কাওয়ার যাত্রীরা কিন্তু সবাই হিন্দু নয়, বিভিন্ন ধর্মের লোকরা যায়। হ্যাঁ, আর এখানে যারা তীর্থযাত্রী তাদেরকে কে জল দেবে কিংবা জল ছত্র বলে কিংবা খাবার দেবে, ভোজন দেবে, তার ধর্ম পরিচয় বড় কথা না হয়। তারা কিন্তু এটা কেন করছে,
এটা করছে তথাকথিত তথাকথিত তাদের যে মূল এজেন্ডা, তথাকথিত না, তাদের মূল এজেন্ডা হলো মুসলিমদের, সংখ্যালঘুদের চিহ্নিত করো, তাদেরকে জনজীবনের সমস্ত পরিসর থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখো, বিচ্ছিন্ন করো, বিভেদ বিভাজন সৃষ্টি। এটা ভয়ঙ্কর কথা। আমি একটা উদাহরণ দিই। এই যারা এগুলো করছে, এই যে অমরনাথ যাত্রা এই সময় তো শুরু হয়েছে, অমরনাথ যাত্রাটা চলে কী করে? ওরা কি, আমরা তো জানি অমরনাথের শিবলিঙ্গ অনেক বিজ্ঞান বলবে যে স্ট্যাগলেমাইট পাথর, এটা প্রাকৃতিক কারণে শিবের এরকম মানে পাহাড় পাথর জমে বরফ জমে এগুলো হয়, কিন্তু তারা বিশ্বাস করেন, তারা মনে করে শিবলিঙ্গ আছে। এই যে গুহার মধ্যে শিবলিঙ্গ, এটা কে আবিষ্কার করলো? এটা তো আবিষ্কার করেছে মুসলিম মেষপালক, আজ থেকে প্রায় 150-200 বছর আগে। এবং এখনও এটা প্রথা যে অমরনাথ যাত্রা যখন আনুষ্ঠানিক শুরু হয় প্রতি বছর, ওই মুসলিম মেষপালকের পরিবারের একজন সদস্য, তাদের বর্তমান পরিবারের একজন সদস্য এই শোভাযাত্রা প্রথমে থাকে। এটা হচ্ছে এই প্রথা। এবং কালকে পত্রিকায়, বিভিন্ন পত্রিকায় বেরিয়েছে এই যে এই যাত্রাটা, এই যে আবাল বৃদ্ধ বনিতা সবাই যাচ্ছে, বয়স্ক লোক যাচ্ছে, এত দীর্ঘ পথ চড়াই উতরাই অতিক্রম করে, এই যাত্রাটা সম্ভব হতো না যদি না এখানে মুসলিম মেষপালকরা তারা দায়িত্ব পালন না করতো। এই যে ঘোড়ায় যারা তীর্থযাত্রা করেছেন তারা জানেন, চারধাম গেলে, আমি গিয়েছি, অনেকেই গেছেন, চারধামে গেলে অনেকে হেঁটে উঠতে পারে না। যমুনোত্রীতে, বদ্রীনাথে, কেদারনাথে গাড়ি যায় আর গঙ্গোত্রী গাড়ি যায়, কিন্তু যমুনোত্রী আর বদ্রীনাথে গাড়ি যায় না, হাঁটতে হয় 14-15 কিলোমিটার হাঁটতে হয়, একদম 12-13 হাজার ফুট হাঁটা খুব কঠিন। সেখানে খচ্চর থাকে, ঘোড়া থাকে, অনেকে খচ্চরের পিঠে ঘোড়ার পিঠে যায়, অনেকে ওই টুলি মাথায় করে নিয়ে যায়। ঠিক একইভাবে এই যে অমরনাথ যাত্রায় ঘোড়া খচ্চর এই সবটাই কিন্তু মুসলিমরা করছে, এবং তারা এখানে ভোজনালয় সব তারা পরিচালনা করে। তারা কিন্তু না হলে তীর্থযাত্রী হতো না। অন্যরা এত উচ্চতায় গিয়ে কাজ করতে অভ্যস্ত না। মুসলিম মেষপালকের পরিবাররা তারা গত 100 বছর ধরে কাজটা করছে। তাদের কাজই হলো তারা চলে গেল উপরে পাহাড়ের 1000 কিলোমিটার, 1000 ফুট, আর 10,000 ফুট, 11,000 ফুট, 12,000 ফুট উঁচুতে তারা চলে গেল, সমস্ত খচ্চরগুলোকে নিয়ে খাবার দাবার নিয়ে তারা এই 1 মাস সমস্ত তীর্থযাত্রীদের খাবার দাবার দেবে, ঘোড়া দিয়ে তাদের নিয়ে যাবে, মাথায় ওই করে নিয়ে যাবে, সবটাই মুসলিমরা করছে, অন্যরা কাছে অভ্যস্ত নয়। তো এই যে অমরনাথ তীর্থযাত্রা, অমরনাথ দর্শন মুসলিমদের বাদ দিয়ে কোনোভাবেই হবে না। এবং যারা তীর্থযাত্রী তারা কিন্তু তারাও জানে এটাই তো আমাদের ভারতবর্ষ, অমরনাথ তীর্থস্থান আবিষ্কার করলো মুসলিম মেষপালক। সেটার স্বীকৃতির জন্য প্রতি বছর অমরনাথ তীর্থযাত্রা আনুষ্ঠানিক শুরু হয়, মুসলিম মেষপালকের পরিবার অমরনাথের পতাকা নিয়ে প্রথম তাকে সেই সম্মান দেওয়া হয়। এটাই তো ভারতবর্ষ। আমি কাগজে পড়তে, মূর্খের দল কি বলে এরা। এই যদি এখন যদি কোনো নির্দেশ আসে যে অমরনাথ যাত্রায় মুসলিম মেষপালকরা থাকবে না, তাদের যেহেতু ঘোড়াগুলোর মালিক মুসলিম, সেই ঘোড়াগুলো থাকবে না, সেই খচ্চরগুলো থাকবে না, তাহলে অমরনাথ যাত্রা হবে? এটা হচ্ছে বিজেপি ভারতবর্ষের ইতিহাস জানে না, ভারতবর্ষের সংস্কৃতি জানে না, ভারতবর্ষের কৃষ্টি জানে না। তারা ভারতবর্ষ ধ্বংস করার জন্য, আমাদের দেশকে মধ্যযুগে টেনে নিয়ে যাওয়ার জন্য এই জঘন্য ষড়যন্ত্র করছে। এবং যারা মনে করেছিল নির্বাচনে পরাজয় থেকে বিজেপি শিক্ষা নেবে, তারা কিন্তু আমরা ভুল করছি, বিজেপি শিক্ষা নেবে না। বিজেপির বিরুদ্ধে, এই ঘৃণার বিরুদ্ধে আমাদের রাস্তায় নামতে হবে। আদালত, সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট সব নয়, এটা রাস্তায় দাঁড়িয়ে এই ঘৃণার রাজনীতির বিরুদ্ধে, এই একটা বিরাট অংশের মানুষকে অপর করে দেওয়া, তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, তাদেরকে অদৃশ্য করে দেওয়ার চেষ্টা, এটা ভয়ঙ্কর চেষ্টা। এর বিরুদ্ধে সোচ্চার আমাদের হতে হবে, সজাগ হতে হবে। খুব অল্প সময়ের জন্য আমরা এসেছিলাম, সত্যিই তো এই দেশ সকলে, নানা ধর্মের মানুষ থাকবেন, তাদের আবেগ প্রয়োগ করবেন, তাদের আনন্দ প্রয়োগ করবেন, সব নিয়েই মানুষ থাকবেন। সেখানে কেন বিভেদ? আমরা কিছু কিছু ক্ষেত্রে অন্য একদিন এটা নিয়ে আলোচনা করব। আমরা এই বিভেদের ব্যাপারটা সরাসরি এখন পার্লামেন্টেও দেখতে পাচ্ছি। আমাদের কথা কেউ বলছে, সবাই যার যার নিজের রাজনৈতিক চেতনার কথা বলছে, যে চেতনা সাধারণ মানুষকে খুব একটা আকৃষ্ট করছে না। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে